আচ্ছা, আমরা তো গ্লোবাল সিস্টেমের বিশাল নেটওয়ার্ক নিয়ে কথা বলেছি, কিন্তু এই যে এত বড় একটা ব্যবস্থা, এটা কিন্তু টিকে থাকে এর প্রত্যেকটা ছোট ছোট অংশের ওপর নির্ভর করে। আর প্রতিটি দেশই হলো সেরকম একটা অংশ, একটা জটিল অর্থনৈতিক ইঞ্জিনের মতো, যার নিজস্ব একটা অভ্যন্তরীণ কাঠামো আছে। চলুন আজ আমরা এই ইঞ্জিনের ভেতরে ঢুকে দেখব এটা ঠিক কিভাবে কাজ করে। তো এই প্রশ্নটা নিয়ে আজ আমরা কথা বলবো, কিভাবে একটা দেশের ভেতরের আর্থিক ব্যবস্থা স্থিতিশীলতা ধরে রাখে, গ্রোথ বা প্রবৃদ্ধি নিশ্চিত করে, আর সবচেয়ে বড় কথা, মানুষের মধ্যে পারস্পরিক আস্থাটা টিকিয়ে রাখে। এই যে দেশের আর্থিক ব্যবস্থা, এটাকে বলতে পারেন এর ভেতরের আসল ইঞ্জিন। এখানেই কিন্তু বড় বড় সব আর্থিক নীতি বাস্তবে রূপ নেয়। যেমন ধরুন, একটা ছোট ব্যবসার জন্য লোন, কোনো পরিবারের জন্য ইন্স্যুরেন্স পলিসি, বা একজন ছাত্রের খোলা প্রথম ব্যাংক অ্যাকাউন্ট। এই সব কিছুই সম্ভব হয় একটা ভরসামন্দ কাঠামোর উপর দাঁড়িয়ে। চলুন তাহলে এক এক করে দেখে নিই এই ইঞ্জিনের কোন পার্টস কিভাবে কাজ করে আর কিভাবে সবগুলো মিলে একটা চমৎকার সিস্টেম তৈরি হয়। তো প্রথমেই আসা যাক এর সেন্ট্রাল কমান্ডে। যে কোনো আধুনিক অর্থনীতির একেবারে কেন্দ্রে থাকে তার সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। পুরো অর্থনীতিটা যদি একটা বিশাল জাহাজ হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক হলো তার ক্যাপ্টেন, যে কিনা যে কোনো ঝড়ের মধ্যেও জাহাজটাকে সঠিক পথে চালিয়ে নিয়ে যায়। কেন্দ্রীয় ব্যাংকের এবং একমাত্র প্রধান কাজ হল দেশের মুদ্রার উপর সবার বিশ্বাসটা ধরে রাখা। কারণ এই বিশ্বাসটাই কিন্তু পুরো অর্থনীতির মূল ভিত্তি। বলতে পারেন এটা হলো আস্থার সবচেয়ে বড় রক্ষা কবচ। দেখুন, সেন্ট্রাল ব্যাংককে আসলে দুটো মারাত্মক বিপদ সামলাতে হয়। একদিকে আছে মুদ্রাস্ফীতির আগুন, মানে বাজারে টাকার যোগান এত বেশি যে আমাদের কষ্ট করে জমানো টাকার দাম একেবারে কমে যায়। আর অন্যদিকে আছে মুদ্রার সংকোচনের বরফ ঝড়, যখন বাজারে টাকার এত অভাব যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সব থেমে যায়। এই দুটোই কিন্তু একটা সুস্থ অর্থনীতির জন্য চরম বিপজ্জনক। মানে সহজ কথায়, এই কাজগুলো করেই কেন্দ্রীয় ব্যাংক একটা স্থিতিশীল অর্থনৈতিক ভিত্তি তৈরি করে, আর এই ভিত্তির উপরেই কিন্তু দেশের বাকি সব আর্থিক কার্যক্রম নির্ভর করে। এটাই হলো আস্থার প্রথম স্তম্ভ। সেন্ট্রাল ব্যাংক তো হলো দিক নির্দেশক, কিন্তু প্রতিদিন টাকা পয়সার লেনদেনটা করে কারা? এখানেই আসে বাণিজ্যিক ব্যাংক আর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো। এরা হলো অর্থনীতির সেই পাইপলাইন যা পুরো সিস্টেমে টাকার প্রবাহ চালু রাখে। ব্যাংকের আসল কাজটা কি জানেন? এরা অনেকটা সেতুর মতো। যাদের কাছে অলস টাকা পড়ে আছে, তাদের থেকে টাকাটা নিয়ে এমন মানুষের কাছে পৌঁছে দেয় যাদের নতুন কিছু করার জন্য মূলধন দরকার। এভাবেই কিন্তু সাধারণ সঞ্চয় একটা গতিশীল বিনিয়োগে পরিণত হয়, যা আসলে সঞ্চয়কারী আর ঋণ গ্রহীতার মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করে। ভেবে দেখুন, একসময় মানুষ শস্য জমিয়ে রাখত, ব্যাংকগুলো এখন ঠিক সেই কাজটাই করছে, তবে আরও অনেক আধুনিক আর নিরাপদ উপায়ে। আর এর ওপর আমাদের আস্থা আছে বলেই কিন্তু আমরা এখন কার্ড বা মোবাইলের একটা ক্লিকে মুহূর্তের মধ্যে লেনদেন সারতে পারি। আচ্ছা, এবার আসা যাক অর্থনীতির দুটো পাওয়ারফুল ফুয়েল বা জ্বালানির কথায়। একটা হলো ঋণ বা ক্রেডিট, যা প্রবৃদ্ধির ইঞ্জিনকে চালু রাখে, আর অন্যটা হলো বীমা বা ইন্স্যুরেন্স, যা সেই যাত্রাপথে আমাদের সুরক্ষা দেয়। প্রশ্নটা শুনে একটু অবাক লাগছে, তাই না? যে কিভাবে শূন্য থেকে টাকা তৈরি হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের ব্যাংকিং সিস্টেম, যাকে বলা হয় ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম, সেটার মাধ্যমে এটা আসলেই সম্ভব। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন আপনি আপনার ব্যাংকে ১০০ টাকা জমা রাখলেন। টাকা তৈরির এই জাদুকরি প্রক্রিয়াটা ঠিক এখান থেকেই শুরু হয়। দেখুন, ব্যাংক কিন্তু আপনার পুরো ১০০ টাকা সিন্ধুকে বন্ধ করে রাখে না। নিয়ম অনুযায়ী তারা হয়তো ১০ টাকা রিজার্ভ হিসাবে রেখে বাকি ৯০ টাকা অন্য কাউকে লোন বা ঋণ দিয়ে দিল। এখন সেই ব্যক্তি যখন ৯০ টাকাটা খরচ করল, টাকাটা তখন অন্য কারো হাতে গেল, এবং সেটাও আবার ব্যাংকিং সিস্টেমের নতুন আমানত হিসাবে জমা হলো। পরের ব্যাংকটি আবার সেই ৯০ টাকার একটা অংশ রেখে বাকিটা ঋণ দেবে। এইভাবে একই টাকা বারবার হাতবদল হয়ে অর্থনীতিতে প্রাথমিক ১০০ টাকার চেয়ে অনেক বেশি টাকার যোগান তৈরি করে। ঋণ তৈরির এই ক্ষমতাটা অর্থনীতির প্রবৃদ্ধির জন্য একদম অপরিহার্য। কিন্তু এর একটা ঝুঁকিও আছে, কারণ পুরো সিস্টেমটা কিন্তু টিকে আছে সামাজিক আস্থার উপর।
যদি কোনো কারণে সবার বিশ্বাস উঠে যায় আর সবাই একসাথে টাকা তুলে নিতে চায়, তাহলে কিন্তু এই ব্যবস্থাটা ভেঙে পড়তে পারে। দেখুন, জীবনে বা ব্যবসায় তো ঝুঁকি নিতেই হয়, কিন্তু সেই ঝুঁকির ভয় যদি আমাদের থামিয়ে দেয়, ঠিক এখানেই ইন্স্যুরেন্স বা বীমার আসল ভূমিকা। বীমা হল সম্মিলিতভাবে ঝুঁকি সামলানোর একটা আনুষ্ঠানিক ব্যবস্থা, যা একে অপরের উপর আস্থার ভিত্তিতেই তৈরি। এই যে একটা সেফটি নেট বা সুরক্ষা জাল, এর ফলে কি হয় জানেন? একজন উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করার সাহস পান, কারণ তিনি জানেন যে একটা ছোট দুর্ঘটনা তার সবকিছু শেষ করে দেবে না। এই সুরক্ষাটা আসলে পুরো দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো এই পুরো সিস্টেমটা কিন্তু এক জায়গায় থেমে নেই, সময়ের সাথে সাথে এরও বিবর্তন হচ্ছে। আর এখন এর সবচেয়ে বড় লক্ষ্য হল আর্থিক সেবাগুলো যেন শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার কাছে পৌঁছায়। একটা সময় ছিল যখন ব্যাংক ছিল শুধু বড় শহরের ধনী লোকদের জন্য, গ্রামের সাধারণ মানুষের কাছে এর কোনো সুবিধাই পৌঁছাতো না। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে সেই দেয়ালটা ভেঙে গেছে, আর্থিক সেবা এখন সবার দোরগোড়ার। ফিনটেক মানে ফিনান্সিয়াল টেকনোলজি, ইন্টারনেট ব্যাংকিং আর আমাদের সবার হাতে থাকা ডিজিটাল ওয়ালেট, এই প্রযুক্তিগুলো কি করছে? এরা একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরও জাতীয় অর্থনীতির সাথে সরাসরি যুক্ত করে দিচ্ছে। মানে টাকা যখন সবার হাতে পৌঁছায়, তখন ওটা শুধু লেনদেনের মাধ্যম থাকে না, বরং প্রত্যেক নাগরিকের জন্য ক্ষমতায়নের একটা শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। সুযোগ তখন আর ভৌগোলিক সীমানায় আটকে থাকে না। তাহলে পুরো ছবিটা একবার ভাবুন তো, একটা দেশের অর্থনৈতিক কাঠামো আসলে মানব সহযোগিতার এক অসাধারণ নিদর্শন। একদম চূড়ায় থাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে আমাদের পকেটের ডিজিটাল ওয়ালেট পর্যন্ত সবাই কিন্তু একটা অদৃশ্য আস্থার সুতোয় বাঁধা। আসলে আমাদের পুরো আলোচনার মূল কথাটা কিন্তু এইটাই, এই যে এত জটিল একটা ব্যবস্থা, এটা দাঁড়িয়ে আছে একটাই জিনিসের উপর, আস্থা, যাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। আর এই প্রাতিষ্ঠানিক আস্থাই ব্যক্তিগত স্বপ্নগুলোকে জাতীয় সমৃদ্ধিতে পরিণত করে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ব্যাংক আর টাকার বাইরেও তো একটা বড় শক্তি আছে, তাই না? সরকার। আমাদের পরের আলোচনায় আমরা দেখব সরকার কিভাবে ট্যাক্স বা কর এবং অন্যান্য রাজস্ব নীতি ব্যবহার করে আমাদের চারপাশের বাস্তব জগৎটা, মানে রাস্তা, স্কুল, হাসপাতাল, এগুলো তৈরি করে।